শুভেচ্ছা। বাঙালিয়ানার সায়াহ্নের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। রানা প্লাজা ধসের ১৩ বছর আজ, হাজারো শ্রমিক হত্যার বিচার সম্পন্ন হয়নি আজও। ৩ বছরেও মণিপুরে শান্তি আসেনি, এখনও জাতিগত সহিংসতার আগুনে জ্বলছে ভারতের রাজ্যটি। যাওয়ার সময় না পাওয়া ভারতের প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে ব্যস্ত ঝালমুড়ি রাজনীতিতে। নিজেদের ইতিহাসে প্রথম জয় তুলে নিল বাংলাদেশ নারী হকি দল। হাত ছোঁয়া দূরত্বে এশিয়া কাপ খেলার স্বপ্ন। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাস স্ট্যান্ড এলাকায় রানা প্লাজা ধসে পড়ার পর থেকে ১৩ বছর পেরিয়ে গেছে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এই শিল্প দুর্ঘটনায় সহস্রাধিক শ্রমজীবী মানুষ প্রাণ হারান। আহত ও পঙ্গুত্ব বরণ করেছিলেন আরও ২,০০০। এই ঘটনার পর মোট ৬টি মামলা দায়ের করা হয়েছিল, তবে বিচার এখনও অনিশ্চিত। ২০১৩ সালের ২৪ এপ্রিল সকালবেলা কোনো কিছু বুঝে ওঠার আগেই কয়েক হাজার শ্রমিক নিয়ে ধসে পড়ে সাভারের রানা প্লাজা। চার্জশিট অনুযায়ী দেশের ইতিহাসে সবচেয়ে বড় দুর্ঘটনায় প্রাণ হারায় ১১৩৬ জন। গুরুতর আহত হয় কয়েক হাজার পোশাক শ্রমিক। এমন ভয়াবহ দুর্ঘটনায় বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের কর্মপরিবেশ ও নিরাপত্তা নিয়ে ওঠে বড় প্রশ্ন। নড়ে চড়ে বসে গোটা বিশ্ব, যদিও সেই ঘটনার কেটে গেছে ১৩টি বছর। সেদিন সকালের ভয়াবহ স্মৃতি এখনও তাজা আহতদের কাছে। রানা প্লাজা ধসের ঘটনায় হাজারো প্রাণ হত্যায় অবহেলার অভিযোগের প্রমাণ পাওয়া যায়। ২০১৫ সালে ভবন মালিক সোহেল রানা সহ ৪১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় সিআইডি। ঢাকার জেলা জজ আদালতে মামলাটির বিচার শুরু হয় ২০১৬-তে। যদিও এরপর একের পর এক আসামি বিচার স্থগিত চেয়ে হাইকোর্টে যাওয়ায় মামলাটির বিচার থমকে থাকে ২০২২ পর্যন্ত। পরে নানা চড়াই উতরাই পেরিয়ে আবারও শুরু হয় মামলার কার্যক্রম। ধসের একদিন আগেই ভবনটির ৪ ও ৫ তলার কয়েকটি পিলারে ফাটল দেখা দিয়েছিল। তা জেনে শ্রমিকেরা সড়কে নেমে আসেন। মালিকপক্ষ স্থানীয় সংবাদকর্মীদের ভেতরে ঢুকতে দেয়নি। বিকেলের দিকে সাভারের তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির হোসেন সর্দার ভবনের ফাটল পরিদর্শন করেন। এরপর ব্যবসায়ী ও শ্রমিক প্রতিনিধিদের বলেন, এ ফাটলে তেমন কোনো সমস্যা নেই, বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা নেই, সামান্য প্লাস্টার উঠে গেছে, সব ঠিক হয়ে যাবে। ইউএনওর সেই কথিত আশ্বাসের ২৪ ঘন্টা না পেরোতেই ইতিহাসের সবচেয়ে বড় ভবন ধসের সাক্ষী হয় বাংলাদেশ। ঘটনার পরেই ইউএনওকে বদলি করে দায় এড়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়। ধসে পড়া রানা প্লাজা থেকে একে একে উদ্ধার হতে থাকে আহত মৃত মানুষের দেহ। আহতদের নেওয়া হয় আশপাশের হাসপাতালে। মরদেহগুলো নিয়ে যাওয়া হয় সাভারের অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠে। টানা ১৭ দিন ধরে চলা উদ্ধার অভিযানে উদ্ধার হওয়া প্রতিটি মরদেহ অ্যাম্বুলেন্সে করে নেওয়া হতো ওই মাঠে। লাশের অপেক্ষায় থাকা স্বজনরা ছুটে আসতেন সাইরেন শুনলেই, এই বুঝি স্বজনের মরদেহ এলো। স্বজনদের আহাজারিতে দিনরাত ভারী হয়ে থাকত অধরচন্দ্র স্কুল মাঠ। প্রায় ১.৫ কিলোমিটার সড়কের পুরোটা জুড়েই তখন কান্না আর সাইরেনের আওয়াজ। সরকারি হিসাব মতে প্রায় ১৭ দিনের উদ্ধার অভিযানে রানা প্লাজার ভবন থেকে ১,১৩৬ জন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছিল। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছিল ২,৪৩৮ জন শ্রমিককে। ৫ বছরের টমথিন ও ৫ মাস বয়সী ইয়াসিনা একসঙ্গে মারা গেছিল। ২ সপ্তাহ ধরে এই ভাই বোনের যুগল মরদেহ মর্গে পড়ে আছে সুবিচারের প্রত্যাশায়। মণিপুরের বিষ্ণুপুরে ঘুমন্ত অবস্থায় প্রজেক্টাইল হামলায় নিহত ২ শিশুর পরিবার বিচারের প্রত্যাশায় দিন গুনছে। ইম্ফলের রাস্তাতেও প্রতিদিনের বিক্ষোভ মিছিলে উঠছে সুবিচারের দাবি। কয়েকদিনের মধ্যেই ভারতের রাজ্যটিতে চলমান জাতিগত সহিংসতার ৩ বছর পূর্ণ হবে। এই সংঘাত শুরুর পর থেকে এই ব্যাপারে একদিনের জন্যেও মণিপুর যাওয়ার সময় পাননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবশ্য নির্বাচনকে ঘিরে তিনি পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াচ্ছেন। গঙ্গাবক্ষে ক্যামেরা হাতে ছবি তুলছেন, ঝালমুড়ি খাচ্ছেন এবং কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারী নিয়ে রাজনীতি করছেন। ৩ বছরেও মণিপুরে শান্তি প্রতিষ্ঠা হয়নি। কোনো আদিবাসী অধ্যুষিত এলাকায় জাতিগত সহিংসতা শুরু হলে তা থামানো এমনিতেই কঠিন, কারণ এসব অঞ্চলে সহিংসতার নানা ধরনের স্তর থাকে। সরকার এসব সিভিল সোসাইটি ব্যাপক প্রচেষ্টা নিলে হয়তো এ ধরনের সংঘাত কমে আসে, তবে মণিপুরের ক্ষেত্রে এমনটা হয়নি। কারণ ভারতের কেন্দ্র সরকার ভুলে গেছে মণিপুর নামে তাদের এক রাজ্য আছে।
এমনই অভিযোগ করেছে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু। ৭ এপ্রিল প্রজেক্টাইল হামলায় শিশুদের মৃত্যুর পর আবারও সংখ্যা বেড়ে গেছে, মণিপুর জ্বলবে। ভারতীয় জনতা পার্টি বিজেপি শুরুতে ধারণা করেছিল সাবেক মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করলেই জাতিগত সংঘাত থেমে যাবে। তবে তারা প্রেসিডেন্টের শাসন জারি না করে খ্যামচাঁদ সিং এর নেতৃত্বে নতুন সরকার গঠন করে। লাভ হয়নি। মণিপুর ৩ বছর ধরে জ্বলছে এবং অপেক্ষা করছে আরও গুরুতর ধ্বংসযজ্ঞের। প্রায় অন্ধকারেই হারিয়ে যাচ্ছিল কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান ওরফে তনু হত্যা মামলা। হত্যাকাণ্ডের ১০ বছর পর সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান গ্রেফতার হওয়ার পর নতুন করে বিচারে আসার আলো দেখছে পরিবার। তনুর পরিবার বলছে, ঘটনার পর থেকেই পরিবারের সদস্যরা বিভিন্ন সময়ে গ্রেফতার আসামি হাফিজুর রহমান সহ সন্দেহভাজন কয়েকজনের নাম উল্লেখ করেছিলেন, কিন্তু নামগুলো কখনোই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে প্রকাশ্যে আসেনি। দীর্ঘ ১ দশক পর হলেও তনুর খুনিদের বিচারের মাধ্যমে ফাঁসি দেখতে চান তারা। বর্তমানে ৫২ বছর বয়সী হাফিজুর রহমান ২০২৩ সালে সেনাবাহিনী থেকে অবসরে গেছেন। তনু হত্যার সময় কুমিল্লা সেনানিবাসে কর্মরত ছিলেন তিনি। এই হত্যাকাণ্ডের শেষ ভরসা ডিএনএ রিপোর্ট। ২০১৭ সালের মে মাসে তৎকালীন তদন্ত সংস্থা সিআইডি তনুর পোশাক থেকে নেওয়া নমুনার ডিএনএ পরীক্ষা করে ৩ জন পুরুষের শুক্রাণু পাওয়ার কথা গণমাধ্যমকে জানিয়েছিল। এছাড়া তনুর মায়ের সন্দেহ করা ৩ জনকে ২০১৭ সালের ২৫ অক্টোবর থেকে ২৭ অক্টোবর সিআইডির একটি দল ঢাকা সেনানিবাসে জিজ্ঞাসাবাদ করেছিল। তবে ওই সময়ে তাদের নাম গণমাধ্যমকে জানায়নি সিআইডি। দীর্ঘ ১০ বছরেও হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন বা জড়িত ব্যক্তিদের নাম সামনে না আসায় এই নিয়ে ক্ষোভ আর হতাশার শেষ ছিল না পরিবার থেকে শুরু করে দেশের মানুষের। ১৯৫০ সালের ২৪ এপ্রিল রাজশাহী কারাগারের খাপড়া ওয়ার্ডে এদিন পাকিস্তান কারাপুলিশ উপমহাদেশের প্রথম জেল হত্যা চালায়। শহীদ হন ৭ কমিউনিস্ট নেতাকর্মী। এই নিয়ে বাঙালিয়ানার বিশেষ প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। মধ্যপ্রাচ্যের কৌশলগত জলসীমায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি জাহাজ জব্দের ঘটনায় আন্তর্জাতিক সমুদ্র সীমায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি দুটি বিশাল বাণিজ্যিক কার্গো জাহাজ জব্দ করে তাদের উপকূলে নিয়ে যাওয়ার কয়েকদিনের মাথায় যুক্তরাষ্ট্র পাল্টা পদক্ষেপ হিসেবে ৩৮ লাখ ব্যারেল ইরানি তেল সহ ২টি ট্যাঙ্কার হেফাজতে নেওয়ার দাবি করেছে। বিশেষজ্ঞরা একে জাহাজ যুদ্ধের নতুন পর্যায় হিসেবে অভিহিত করছেন। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ওমান সাগর থেকে এমএসসি ফ্রান্সিসকো এবং এপামিন্ডাস নামক দুটি জাহাজ জব্দ করেছে। ইরানের এই পদক্ষেপের পর ওয়াশিংটন কঠোর অবস্থান নিয়েছে। মার্কিন অ্যাটর্নি জেনিন পিরো আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র গত কয়েকদিনে দুটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে, যেগুলোতে ৩৮ লাখ ব্যারেল ইরানি তেল রয়েছে। মুদ্রে আটকে থাকা ইরানি তেল বিক্রির যে বিশেষ স্বল্পমেয়াদী ছাড় ছিল, মার্কিন ট্রেজারি বিভাগ তা আর নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে কয়েকদিনের মধ্যেই এই তেলের উপর পূর্ণ নিষেধাজ্ঞা কার্যকর হবে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। রপ্তানিকারকদের জন্য কম সুদের প্রি শিপমেন্ট ঋণ চালু করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ১০,০০০ কোটি টাকার রপ্তানি সহায়ক প্রাক অর্থায়ন তহবিল থেকে এই খাতে ৫,০০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ব্যাংকগুলো ২% সুদে এ তহবিল নিয়ে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৫% সুদে ঋণ বিতরণ করবে। রপ্তানি পণ্য জাহাজীকরণের আগের ব্যয় মেটাতে ব্যবসায়ীরা এই ঋণ নিতে পারবে। বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তে রপ্তানিকারকদের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে। ব্যবসায়ীরা বলছেন, কম সুদে ঋণ পাওয়ার দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে রপ্তানি বাণিজ্যে গতি বাড়বে। পুঁজির সংকট কমলে বৈশ্বিক মন্দার মধ্যেও শ্রমিকদের নিয়মিত বেতন ভাতা দেওয়া সহজ হবে। এতে শ্রমিক অসন্তোষও কমবে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। এশিয়ান গেমসের বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে ৫-৫ গোলে ড্র করার পর ২৪ এপ্রিল শুক্রবার উজবেকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছে বাংলাদেশ নারী হকি দল। হকির আন্তর্জাতিক প্রতিযোগিতায় এটাই অর্পিতাদের প্রথম জয়। ২৩ এপ্রিল চাইনিজ তাইপের বিপক্ষে ম্যাচ দিয়ে
হকির আন্তর্জাতিক অঙ্গনে পথ চলা শুরু হয় বাংলাদেশের মেয়েদের। ২ ম্যাচে ১ জয় ও ১ ড্রয়ে মোট ৪ পয়েন্ট নিয়ে এ গ্রুপের শীর্ষে বাংলাদেশ। ৩ পয়েন্ট নিয়ে ২-এ উজবেকিস্তান। আগামী রোববার হংকং নারী দলের বিপক্ষে গ্রুপ পর্বে ৩য় ম্যাচ মেয়েদের। ৮ দলের এই টুর্নামেন্টে শীর্ষ ৪ দল চলতি বছরের সেপ্টেম্বর থেকে অক্টোবরে জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমসে খেলার টিকিট পাবে। বাঙালিয়ানার সায়াহ্নের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।